আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে বেলা 12টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের উপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে একদিন পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এর ফলে সকাল থেকে একাডেমিক কার্যক্রম সহ ক্লাস এবং পরীক্ষা বন্ধ রয়েছে। সারা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সুবিধা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আউট করেছে। ছাত্ররা আউট করার কে? ওরা তো স্টুডেন্ট, ওরা তো লেখাপড়া করতে এসে। আজকের মধ্যে এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, গতকালের কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের যদি আজকের মধ্যে প্রশাসনের কর্তৃক সুনির্দিষ্ট আমরা সাজার কোনো ঘোষণা না পাই, তাহলে আজকে আমরা বসে আমাদের পরবর্তী কর্মসূচি পুনরায় ঘোষণা করব। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাকা সিন্ডিকেট সভার বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, সিন্ডিকেট সভা নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, সকাল থেকেই শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতির ফলে এক প্রকার যে স্থবিরতা সেটি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে। ফলে প্রশাসনিক যে কার্যক্রমগুলি রয়েছে বা যে সমস্ত ক্লাস পরীক্ষা বা ক্লাস রয়েছে সেগুলো সবগুলোই আসলে এখন বন্ধ অবস্থায় রয়েছে। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি শহীদ বুদ্ধিজীবী চত্বর। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বিশেষ করে কর্মকর্তা কর্মচারী রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তারা এই মুহূর্তে তারা কিন্তু কর্মক্ষেত্র যেটি রয়েছে বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু সেখানে যায়নি এবং এই শহীদ বুদ্ধিজীবী চত্বরের যে আমতলা রয়েছে সেইখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছেন। এবং আজকে যেটি আসলে যে উদ্বুদ্ধ যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে উপাচার্যর পক্ষ থেকে একটি জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে এবং সেই সভাটি এখন পর্যন্ত মূলত শুরু হয়নি। কিছুক্ষণ আগেই আমি এখানকার যারা কর্মচারী কর্মকর্তার যাদের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি আসলে বলছেন যে গতকালকে যিনি উপাচার্য রয়েছেন সালেহ হাসান নকিব, তিনি যেই সিদ্ধান্তটি জানিয়েছেন অর্থাৎ পোষ্য কোটা স্থগিতের, সেটি আসলে তিনি দিতে পারেন না। তিনি বলছেন যে এই ক্ষেত্রে একাডেমিক যে কাউন্সিল রয়েছে সেই একাডেমিক কাউন্সিলে মূলত এটি পাশ করতে হবে, এরপরেই মূলত তিনি এই সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু তিনি হুট করে এই সিদ্ধান্ত দিয়েছেন। তিনি বলছেন এটি সাংঘর্ষিক এবং পরিপন্থী। এবং আজকে যে সিন্ডিকেট সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সিন্ডিকেট সভা মূলত এখানে 601 জন প্রফেসর রয়েছেন, এটি নিয়ে কিন্তু আসলে যে সিন্ডিকেট সেটি, এবং এই সিন্ডিকেট সভায় মূলত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকতে পারে। তবে সুনির্দিষ্টভাবে যে গতকালকে যে পোষ্য কোটা যে স্থগিতের বিষয়টি আজকে তোলা হবে কিনা এই সিন্ডিকেট সভায়, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানতে পারিনি। তবে আমরা সকালের দিকে দেখেছিলাম যে গতকালকে যে উপোপাচার্য রয়েছেন মাইনউদ্দিন, তাকে কিন্তু সকালের দিকে আমরা যে ভিসির বাসভবন রয়েছে সেখানে আমরা যেতে দেখেছিলাম এবং কিছুক্ষণ আগেই ভিসির বাসভবনের সামনে কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু সেখানে গিয়েছিলেন এবং ভিসির সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছেন, তবে সেখানে তারা এখন পর্যন্ত সাক্ষাৎ করতে পারেনি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির সর্বশেষ। ধন্যবাদ। জুলাই আগস্টের গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ের অন্যতম যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ তাকে জেরা করছেন আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এদিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে সকালে এ মামলার 30 আসামির গ্রেফতার 6 জনকে এবং শেখ হাসিনার মামলার রাজসাক্ষী ও একমাত্র গ্রেফতার আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
সফরসূচি অনুযায়ী তিনি 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর 2 অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন 4 জন রাজনৈতিক নেতা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীর উত্তরায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার নিয়ে ব্রিফিং করছে ডিএমপি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এইটি এই ধরনের কোনো সমাধানের বিষয়ে কোনো কথা সে বলেনি। সে তো ধরেন লেম্যান্ড অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষ। বাবুলের বয়স হবে আপনার 35 ইয়ার্স ওল্ড, এরকম হতে পারে। তার এই যে কলহের যে সে হয়তো একমুখী হয়তো চিন্তা করেছে। আমরা সেভাবে সে বলেছে যে আমাদের এই তার সাথে যে আমার তিক্ততার কারণেই তার যে পারিবারিক কলহ এ কারণেই সে হত্যা করেছে বলে আমাদের কাছে স্বীকার করেছে। আর বিজ্ঞ আদালতেও সে সেটা স্বীকার করবে বলে সে বলে প্রতিশ্রুতি দিয়ে বিজ্ঞ আদালতে চলে গেছে, আমরা পাঠিয়েছি। একরকম ভাড়াটি তা সে তাদেরকে বলেছে এবং যে সম্রাট যেটা আমাদের কাছে স্বীকার করেছে সেটা হলো যে তাকে 50 হতে 1 লক্ষ টাকা সে দেবে। এই ঘটনার পরে বিভিন্নভাবে সে তাকে বলেছে যে সে তো খুব বেশি বেতন পায় না, হয়তো 31-32 হাজার টাকা স্যালারি পায় ওখানে। সে বলেছে যে এই ঘটনা এই টাকায় কাজটা করে দিলে সে তাকে বিভিন্ন সময় 50,000 থেকে 1 লক্ষ টাকা পে করবে। এতক্ষণ দেখছিলেন ডিএমপির ব্রিফিং এর অংশবিশেষ। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ। এর মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু হলো। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসাবে পরিচিত। এই চণ্ডীতেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। ঢাকেশ্বরী রমনা মন্দির সহ সারা দেশে উদযাপিত হয়েছে মহালয়ার আনুষ্ঠানিকতা। মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে দেবী পক্ষের সূচনা লগ্নে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল 7:30টায় পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ অনুষ্ঠান, আর সকাল 8:30টায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। অশুভ শক্তিকে বধ করে দেশ ও জাতির কল্যাণে দেবী দুর্গা আলো ছড়াবেন, এমনটাই প্রত্যাশা ভক্তদের। মহালয়ার মাধ্যমে আমাদের মা দুর্গা মর্তে চলে এসেছে আমাদের মাঝে। তো মহালয়া প্রতিটা হিন্দুদের কাছে এক অন্যরকম অনুভূতি। Such a pleasure, such an honor to be a part of this occasion. দুর্গাপূজার মধ্য দিয়ে পশু শক্তির নিধন হয় এবং শান্তির শক্তি অধিষ্ঠিত হয়। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, মহালয়ার আনুষ্ঠানিকতার বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আজ জানেন আজ মহালয়া, আজ থেকেই এই দুর্গাপূজার শুভ সূচনা বা ক্ষণ গণনা চলছে। আর আজ এই মহালয়ার পূর্ণ প্রভাত থেকে কিন্তু দেবীকে আমন্ত্রণ জানা বা আহ্বান জানানো হচ্ছে বিভিন্ন মন্দিরে এবং অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু এই দেবী দুর্গা মর্তে আগমন হচ্ছে। আর আজ এই মহালয়ার পূর্ণ প্রভাতে অর্থাৎ ভোর থেকে কিন্তু এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দুর্গাবাড়ি নাট মন্দির। এই দুর্গাবাড়ি নাট মন্দিরে আর্য ধর্ম জ্ঞান প্রদায়নী সবার আয়োজনে এখানে দেবীকে আমন্ত্রণ জানানো হচ্ছে মহালয়ার মাধ্যমে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, শ্রুত, চণ্ডীপাঠ এবং ভক্তি গীতি, দেবী বন্দনা এবং দুর্গাকে আমন্ত্রণ জানানোর জন্য গীতি নাট্য নৃত্য এখানে পরিবেশিত হয়েছে। এখানে শত শত ভক্তকুল উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আর এই মহালয়া উপলক্ষে কিন্তু আজ থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে ধর্মীয় এবং প্রধান ধর্মীয় উৎসব শ্রী শারদীয় দুর্গাপূজার।
আর প্রতিটি মণ্ডপে কিন্তু চলছে উৎসবের আমেজ। এবং ময়মনসিংহ জেলার 781টি মন্দির, অর্থাৎ ময়মনসিংহ মহানগর এবং সদর উপজেলার 91টি মণ্ডপে এবং মন্দিরে চলছে এই দুর্গাপূজার প্রস্তুতি। প্রতিটি ধন্যবাদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল অবৈধ সম্পদের তথ্য সম্বলিত 23 বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে 582টি সম্পদের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়াতে ও অবৈধ সম্পত্তির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে আরামিড গ্রুপের মালিকানাধীন এই নথি উদ্ধার করা হয়। দুদক জানায়, স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ ও অন্যান্য শাখার উপস্থিতিতে অভিযান চালানো হয়। 16 সেপ্টেম্বর কালুরঘাটের আরামিড গ্রুপের প্রতিষ্ঠান থেকে নথিগুলো সরিয়ে নিজ বাড়ি নিয়ে যান ইউসিবিএল এর চেয়ারম্যান রুকমিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার। 18 সেপ্টেম্বর দুদকের অভিযানের আগে বস্তাগুলো পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন। 52 কোটি টাকা ঘুষ খাওয়ানোর জন্য একটা মামলা রুজু হয়েছে। এই মামলাগুলো তদন্তের জন্য আমরা চিটাগাং এসেছি। আপনারা জানেন, গতকাল আমরা 2 জন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশে সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব, যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস, তার বাড়িতে আছে বলে জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো। আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। আকাশপথে চালানো এই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও 30 জনের বেশি মানুষ। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি নিউজ। মূলত সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে 619টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইউক্রেনীয় বিমান বাহিনী। অন্যদিকে রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে বলে জানায় রুশ সরকার। কিয়েভের তথ্য মতে দেশটির এক তেল পরিশোধন কেন্দ্রে এ হামলা চালানো হয়। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।